KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। আমি জয় জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে স্টেডিয়াম বুলেটিনের শুরুতেই গব্বরকে দিয়ে আজকে স্টেডিয়াম বুলেটিন শুরু করছি। এবং ভারতীয় ক্রিকেটের গব্বর বলতে কাকে বোঝায় আপনারা প্রত্যেকেই জানেন, শিখর ধাওয়ান। সকালবেলাতেই কিন্তু একটা মন খারাপ করা পোস্ট শিখর ধাওয়ানের তরফ থেকে। এবং মন খারাপ করা এই জন্যই বলছি যে তিনি তার ক্রিকেটীয় কেরিয়ারের যবনিকা টানলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকেও এবং ডোমেস্টিক ক্রিকেট থেকেও। শিখর ধাওয়ানের কেরিয়ার এবং একই সঙ্গে বিভিন্ন মুহূর্ত নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত। প্রথমেই বলি যে এই গব্বর নামটা শিখর ধাওয়ানের হয়ে গেছে, হয়তো স্বাস্থ্যর জন্য, চেহারা ছবির জন্যে। কিন্তু আমি যতটুকু দেখেছি কাছ থেকে, লাস্ট 2 বছর আগে কলকাতায় লাস্ট দেখা হয়েছে, 1.5 বছর আগে, উনি গব্বর তো ননই, বীরও নন, জয়ও নন, বরঞ্চ সঞ্জীব কুমার যে পুলিশ অফিসারের রোলটা করেছিলেন সেই রোলে হতে পারেন। এত ভদ্র, এত অমায়িক শিখর ধাওয়ান একেবারে। আচ্ছা, গব্বর নামটা কি করে আসলো, এটা আজকে কিন্তু শিখর ধাওয়ান নিজেই খোলসা করেছেন। তিনি বলছেন যে তার একদম ক্রিকেটিং কেরিয়ারের প্রথম দিকে যখন রঞ্জি ট্রফি খেলতেন, সেই সময় সিলি পয়েন্টে দাঁড়িয়ে ফিল্ডিং করতেন এবং যখন লম্বা পার্টনারশিপ হতো তখন গব্বর সিংয়ের ডায়লগগুলো দিতেন, যেমন বহুত ইয়ারানা লাগতা হ্যায়। তো এই ডায়লগের জন্য তার কোচ বিজয় সেই সময় তাকে গব্বর নামকরণ করেন এবং সেটা কিন্তু চলে আসছে। ভারতীয় ক্রিকেটের গব্বর অবশ্যই বলা হয়, তবে যেটা বললেন যে গৌতম দা, যে একেবারেই গব্বর নয়, তবে বেশ কিছু মুহূর্ত আজকে তুলে ধরবো, আলোচনা করব এই শিখর ধাওয়ানকে নিয়ে। মিস্টার আইসিসিও বলা হয়, কারণ আইসিসি টুর্নামেন্টে বরাবরই কিন্তু তার ব্যাট জ্বলে উঠেছে। আপনি একদম কাছ থেকে দেখেছেন শিখর ধাওয়ানকে, কীভাবে ব্যাখ্যা করবেন? এবং আমি শিখর ধাওয়ানের প্রথম ম্যাচে মোহালিতে 100 দেখেছি। সেই সময় গৌতম গম্ভীর ইন্ডিয়ান টিম থেকে ছিটকে গিয়েছিলেন, তার পার্টনার ছিলেন মুরলী বিজয়। আমাদের মনে হচ্ছিল গম্ভীরকে অন্যায়ভাবে ধোনি ছেটে ফেলেছেন, এটা বাদ দেওয়াটা উচিত নয়। সাল 2013 যেভাবে ব্যাট করেছিলেন শিখর ধাওয়ান, মানে অস্ট্রেলিয়ান পেসারদের 2013-তে এই অস্ট্রেলিয়ান টিমের অ্যাটাকও অত ভালো নয়, দেখে আশ্চর্য লেগেছিল। এবং তারপর প্রেস কনফারেন্সে যখন এলেন, খুব বেশি লোক ছিল না সেই প্রেস কনফারেন্সে, দেখে মনে হলো তখনও ধাতস্থ হতে পারেননি ইন্টারন্যাশনাল মিডিয়ার সঙ্গে, সবে প্রথম টেস্ট ম্যাচ। কিন্তু আমার মনে হয়েছিল উনি দেশের হয়ে 60-70টা টেস্ট ম্যাচ অন্তত খেলবেন। সেটা কেন আটকে গেলেন আমি জানি না। ওয়ানডে ক্রিকেট প্রচুর খেলেছেন। তুমি যে বললে মিস্টার আইসিসি, তুমি যদি ওর 2019-এর রেকর্ড দেখো, 2019-এ ওয়ার্ল্ড কাপেও শুরুতে রেকর্ড ভালো, তারপর হঠাৎ চোট লেগে গেল। আমরা যে শিখর ধাওয়ান যেদিন চোট লেগে বাড়ি ফিরে যাচ্ছেন, আমি একটা কপিল দেবকে ইন্টারভিউ করবার জন্য ইংল্যান্ড থেকেই ফোন করেছিলাম যে শিখর ধাওয়ানের চোট লেগেছে, সবাই দিশেহারা। তখন কপিল দেব বললেন যে শিখর ধাওয়ান ছাড়া কি টিমে প্লেয়ার নেই, যে সবাই টিম কাঁদতে বসেছে? এতগুলো প্লেয়ার তো আছে। কিন্তু পরে দেখা গিয়েছিল যে শিখর ধাওয়ানের চলে যাওয়াটা, ইন্ডিয়ান টিম হয়তো সেবার সেমিফাইনাল থেকে বিদায়ই নিত না ওয়ার্ল্ড কাপে ম্যানচেস্টারে, যদি শিখর ধাওয়ান টিমে থাকতেন। ওয়ানডেতে ভীষণ এফেক্টিভ প্লেয়ার, আদর্শ টিমম্যান। এবং আমি বলবো যে শুরুটা যেরকম রাজস্বিকভাবে হয়েছিল, ওয়ানডে ডেবিউ কিন্তু 2 বলে 0, ওয়ানডে ডেবিউ খুব খারাপ। টেস্ট ম্যাচ ডেবিউ ততটাই নাটকীয়, মানে একজন মানুষের ওয়ানডে ডেবিউ 2nd বল 0, টেস্ট ম্যাচে 187, খুব সম্ভবত মনে করতে পারি কোনো ভারতীয় ডেবিউতে করা সর্বোচ্চ রান। কি মনে হলো যে শিখর ধাওয়ান তার জীবনের যে অমাবস্যা কাটিয়ে তার পূর্ণিমাতে আরোহণ হয়ে গেছে, এখন থেকে পূর্ণিমা চলবে। আবার ক্রিকেট কেরিয়ারের শেষ দিকে দেখা গেল 2021-22-এ দারুণ রান করলেন আইপিএল, আমার কাছে স্ট্যাটসটা আছে। 2021-এ 587 রান করলেন, যার জন্য 2022-এ তাকে 8,25 লাখ টাকা দিয়ে তিনি নিলামে তাকে কেনা হলো। এই সময় তার ব্যক্তিগত জীবনে একটা ভাগ্য বিপর্যয় ঘটলো, স্ত্রীর সঙ্গে গণ্ডগোল, এবং ঠিক তার আগে টিম ম্যানেজমেন্টের অত্যন্ত প্রভাবশালী একজন কারোর সঙ্গে গণ্ডগোল হলো। সেই সময় যদি মনে করতে পারো 2019-এর পরে ভারতীয় দল থেকে 2 জন ছিটকে যান। একজন নাম কুলদীপ যাদব, ক্যাপ্টেন, তার সম্পর্কে শুনেছিলেন যে তিনি তার বিরুদ্ধে কথা বলছেন, ক্যাপ্টেন খতিয়ে দেখেননি সত্যি বলছেন কিনা। আরেকজন কিন্তু শিখর ধাওয়ান, আমি পরে শুনেছি গোটা ঘটনায় তার কোনো দোষ ছিল না, কিন্তু শিখর সামহাও পার্টি হয়ে যান এবং তাকেই অপরাধী সাব্যস্ত করা হয়। আবার তিনি ভারতীয় দল থেকে বাদ হয়ে যান। আমি বলবো খুব ট্র্যাজিক এন্ড, এত ভালোভাবে যে তার ব্যক্তিগত জীবনেও একটা আবার অমাবস্যা নেমে এলো এবং তারপরে এখানেও একটা প্রবলেম হলো।
কিন্তু এত হাসি খুশি আমোদে মানুষ যে কখনো বুঝতে দেননি, সবসময় মুখে হাসি। এবং আমরা সবাই চাইবো যে ভারতীয় ক্রিকেটকে এত সার্ভ করেছেন উনি, শিখর ধাওয়ান নামটা জ্বলতে থাকুক। এবার এটা কিভাবে জ্বলবে কেউ আজকে দেখছি বিকেলে কারো কোনো সুস্পষ্ট ধারণা নেই, কারণ তিনি পাঞ্জাব টিমে যাদের হয়ে গত বছর তিনি ক্যাপ্টেন্সি করেছেন তাদের কিন্তু জানাননি যে তিনি আইপিএল খেলবেন না। এবার তিনি বলেছেন যে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে, ডোমেস্টিক ক্রিকেট থেকে রিটায়ার করলাম। তার মানে এরম হতে পারে যে নেক্সট আইপিএল অকশনে তিনি অ্যাভেলেবেলও হতে পারেন, আইপিএল খেলতে পারেন, অথবা পুরো ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দিয়ে, আইপিএল বন্ধ করে দিয়ে তিনি নিশ্চয়ই বিদেশের লিগে খেলবেন। আমি বিশ্বাস করতে পারি না যে শিখর ধাওয়ান একদম ক্রিকেট ছেড়ে দেবেন। হ্যাঁ, কতগুলো ইঞ্জুরির জন্য গত বছর মাত্র 5টা ম্যাচ খেলেছেন, 152 রান করেছিলেন। এই গত বছর থেকেই তার প্রবলেমের শুরু হলো। তার আগের বছরও 373 রান। কোথাও মনে হয় রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা জুটির যুগে যদি শিখর ধাওয়ান ফর্মে থাকতেন, চোটাঘাত ছাড়া থাকতেন, তাকে তুমি বিশ্বকাপেও দেখতে পেতে। ইট ইজ ভেরি আনফর্চুনেট যে রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে তিনি পেলেন না, রোহিত শর্মাকে ক্যাপ্টেন হিসেবে তিনি পেলেন না। পেলে তার জীবনটা, ক্রিকেটীয় জীবনটা অফকোর্স অন্য খাতে বইতো। আমরা তো দেখতেই পাচ্ছি চোখের সামনে কুলদীপ যাদবের দৃষ্টান্ত এবং বিভিন্ন ক্রিকেটারকে যে কীভাবে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় এই জুটি আশ্বস্ত করেছেন এবং করে ড্রেসিং রুমের হাওয়ায় তাদের পারফরমেন্স বদলে গেছে। একেবারেই শিখর ধাওয়ান আজকে তার কেরিয়ারের জবনিকা টেনেছেন এবং তিনি একটা যে ভিডিও পোস্ট করেছেন সেখানে কিন্তু তার ছোটবেলার কোচ তারক সিনহা এবং অবশ্যই মদন শর্মাকে তার কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে প্রশ্ন একটাই যে তিনি যে বলছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট বা ঘরোয়া ক্রিকেট খেলবেন না, তাহলে কি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাকে দেখা যাবে না, আইপিএলেও তাকে দেখা যাবে না? প্রত্যেকের কিন্তু এটাই প্রশ্ন। আর যদি আইপিএল না হয়, আরেকটা রাস্তা বিদেশি লিগ, কানাডার লিগে খেলতে পারেন, যুক্তরাষ্ট্রে খেলতে পারেন, এখন দরজা খোলা। ইন্ডিয়ান প্লেয়ার যখন রিটায়ার করে যায়, নিয়মটা হচ্ছে রিটায়ার করে গেলে তার বিদেশি লিগে খেলতে কোনো বাধা নেই, কিন্তু যদি রিটায়ার না করে, অর্থাৎ আইপিএল এবং সমস্ত কিছু ফর্ম থেকে যতক্ষণ না তুমি রিটায়ার করছো ততক্ষণ বিদেশের লিগে ইউ আর নট অ্যালাউড টু প্লে। সো শিখর ধাওয়ান হয় যদি চোট আঘাত মুক্ত থাকেন নিশ্চয়ই চেষ্টা করবেন আরও একটা সিজন হয়তো আইপিএল খেলতে, আইপিএল অকশনে নাম আসুক। আর যদি না হয়, যদি আইপিএল না খেলেন, পাঞ্জাবকে জানিয়ে দেন আগামী কদিনে, তাহলে ধরে নিতে হবে বিদেশের লিগে তিনি খেলবেন। শিখর ধাওয়ান আগামীতে কী রূপে ধরা দেবেন সেটা অবশ্যই সময় বলবে। তবে এখানে আরেকটা প্রশ্ন করব গৌতম দাকে, সেটা হচ্ছে যে ওয়ানডে ক্রিকেটে, ভারতীয় ক্রিকেটের ইতিহাস যদি দেখি, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা লেফট হ্যান্ডেড ব্যাটার হিসেবে কত নম্বরে রাখবেন শিখর ধাওয়ানকে? আমি সৌরভের পরেই রাখবো, 2 নম্বরে রাখবো। সৌরভ গাঙ্গুলি 1 নম্বর, শিখর ধাওয়ান 2 নম্বর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুজনেরই 3টে করে 100 আছে। শিখর ধাওয়ানের ওভালে 3টে 100 আছে, প্রচুর রেকর্ড আছে যেটা অন্যের নেই। দারুণ খেলেছেন, খুব ফিটনেস নির্ভর ক্রিকেটার। সৌরভের ফ্লেয়ারটা আরও অনেক বেশি ছিল, কিন্তু শিখর ধাওয়ান অত্যন্ত স্ট্রং। আইপিএলের ইতিহাসে সেকেন্ড হাইয়েস্ট স্কোরার বিরাট কোহলির পরে শিখর ধাওয়ান অত্যন্ত, শিখর ধাওয়ান আমি বলবো যে একটা ভারতীয় ক্রিকেটে একটা এরা, এবং আনফর্চুনেট যে সেরম তাকে ঘিরে সেরম ফ্যান বেস তৈরি হয়নি, তাকে সেভাবে প্রমোট করা হয়নি। হয়তো তার ম্যানেজাররা অতটা কুশলী ছিলেন না যাদের উপর নির্ভর করেছিলেন। সিম্পল ছেলে, বেসিক্যালি এত ফ্ল্যামবয়েন্স বোঝেন না, কিন্তু তিনি একটা খুব ইম্পর্টেন্ট অধ্যায়। আমি তাকিয়ে আছি যে অনেকে টুইট করেছেন, গৌতম গম্ভীর করেছেন, সুরেশ রায়না করেছেন, হার্দিক পান্ডিয়া করেছেন। আমি দুটো টুইটের দিকে তাকিয়ে আছি। এক, রোহিত শর্মা কি বলেন, তার ব্যাটিং পার্টনার প্রচুর ম্যাচে, আর তিনি বিরাট কোহলি কি বলেন। একদমই। এবং শিখর ধাওয়ান, যার হয়তো ফ্যান বেস বিরাট কোহলির মতো নয় বা রোহিত শর্মার মতো নয়, তবে 2013 থেকে যে জার্নিটা শুরু করেছিলেন না শিখর ধাওয়ান, সেটা কিন্তু দুর্দান্ত। এবং 2013 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মনে করে দেখুন, হাইয়েস্ট স্কোরার। 2015 বিশ্বকাপেও দুরন্ত ব্যাটিং করেছিলেন। 2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হাইয়েস্ট স্কোরার। 2019 যেখানে চোট পেয়ে যান, সেখানেও আমার মনে পড়ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা দুরন্ত ইনিংস খেলেছেন 117 রানে, এবং তারপরে থাম ইঞ্জুরি হয় এবং তারপরে কিন্তু ঋষভ পান্ত আসে। এবং তিনি থাকলে গৌতমদার কথাতেই বলবো যে তাহলে হয়তো ভারত সেমিফাইনাল থেকে ফাইনালে উত্তীর্ণ হতেও পারতেন। কোথাও মনে হচ্ছে যে কেরিয়ারটা একটু ছোট হয়ে গেল শিখর ধাওয়ান, আরও প্রাপ্তি ছিল। নিশ্চয়ই টেস্ট ম্যাচ আরও অনেক বেশি খেলা উচিত ছিল। আমি তো বললাম যে একটা এন্ডটা ট্র্যাজিক হলো, কিন্তু যেটুকু হয়েছে আইপিএলে সেকেন্ড হাইয়েস্ট স্কোরার, আইসিসি ট্রফিতে এত সব রান, সেগুলোকে কারোর পেরিয়ে যেতে অনেক সময় লাগবে। এবং ভারতীয় ক্রিকেট শিখর ধাওয়ানকে কিন্তু বিস্তৃত হবে না। ইনফ্যাক্ট গৌতম গম্ভীর, যিনি এখন ভারতীয় দলের কোচ এবং যিনি আজকে বিবৃতিও দিয়েছেন শিখর ধাওয়ানের হয়ে, তার যুগের কিন্তু অবসান ঘটেই শিখর ধাওয়ান যুগ শুরু হয়।
এবং যথেষ্ট ভালো খেলেছেন, বড় বড় ম্যাচে ভারতকে রান দিয়েছেন। আবার বলছি যে শিখর ধাওয়ানকে ভারতীয় ক্রিকেট ভুলবে না, এবং মনে রাখবে হয়তো একজন ট্র্যাজিক ক্রিকেটার হিসেবে, যিনি তার তার পুরো প্রাপ্যটা পেল না। একেবারে শিখর ধাওয়ান হয়তো পুরো প্রাপ্যটা পেল না। এবার শিখর ধাওয়ান থেকে যার কথায় আসবো, তিনিও তার ক্রিকেটীয় কেরিয়ারে মানে যখন ক্রিকেট খেলতেন সেই সময় পুরো প্রাপ্যটা পাননি, তবে কোচিং জীবনে সেই প্রাপ্তিটা তার ঘটেছে। তিনি সদ্য টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কোচ রাহুল দ্রাবিড়ের কথা বলছি। রাহুল দ্রাবিড় একটা বক্তব্য রেখেছেন দুদিন আগে। তিনি অবশ্যই সিলেট অ্যাওয়ার্ড ফাংশনে জীবনপ্রীতি সম্মানে ভূষিত হয়েছেন, এবং যখন ভূষিত হচ্ছেন তখন শ্রেয়াস আইয়ার থেকে রোহিত শর্মা সবাই দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছেন, এবং সুনীল মনোহর গাভাস্কারের পাশ থেকে তিনি জীবনপ্রীতি সম্মান নিচ্ছেন। রাহুল দ্রাবিড়ের কথা বলছি। আর তিনি সেই 2023-এর আহমেদাবাদের রাতের কথা মনে করালেন, যে রাতে আমি আর গৌতম দা দুজনেই আহমেদাবাদে ছিলাম, এবং বলছিলেন যে ট্রেভিস হেডকে 15 বার বিট করেছিল ভারতীয় বোলাররা। সেই রাতটা ট্রেভিস হেডের ছিল। যদি একবার ভুল করতেন ট্রেভিস হেড, ওই রাতটা হয়তো ভারতের হতে পারতো। গৌতম দা, রাহুল দ্রাবিড় যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে ভাগ্য একটা বিশাল ফ্যাক্টর। ওই ক্যাচটা সূর্যকুমার যাদবের যদি পাটা দড়িতে লেগে যায়, ভারত ওই ম্যাচ হেরে যায়। আমরা রাহুল দ্রাবিড়কে নিয়ে এত ধন্য করি না। এখন এমন অবস্থা যে তিনি একটা স্টার স্পোর্টসের অনুষ্ঠানে গিয়েছিলেন, রাহুল বলে চিৎকার হচ্ছে, যেরকম সচিনকে নিয়ে হতো। রাহুলকে নিয়ে জীবনে হয়নি ক্রিকেটিং লাইফ। এইসব হচ্ছে যে পাটা যদি দড়িতে লেগে যেত তাহলে আর হতো না। সেটাই রাহুল বলেছেন যে কোচ হতে গেলে ভাগ্য ভীষণ দরকার। যখন 30 বলে সাউথ আফ্রিকা 30 রান দরকার, একদম ম্যাচ ওদের হাতে, সেখান থেকে যেভাবে ম্যাচটা ঘুরে গেছে, তাতে যেরকম রোহিত শর্মার টিমের যথেষ্ট কন্ট্রিবিউশন আছে, তেমনি ভাগ্যেরও কন্ট্রিবিউশন আছে। এটার কথাই বলেছেন যে কোচ হতে গেলে, ক্যাপ্টেন হতে গেলে ভাগ্য লাগে। আমার আজকে একজন জার্নালিস্ট বলছিলেন, যিনি রোহিতদের সঙ্গে একই ফ্লাইটে ট্রাভেল করেছেন বার্বাডোস থেকে এখানে দিল্লি মুম্বাই অবধি, বলছিলেন যে রোহিতকে তিনি জিজ্ঞেস করেন যে এটা কি রিডেমশন হলো না 2007-এর? রোহিত তখন বলেছেন যে না, হলো না, কারণ মুহূর্তগুলো চলেই যায়, মুহূর্তগুলো তো চলে গেছে, ওটাকে ফেরানো যাবে না। কিন্তু আমার মনে হয় রিডেমশন অবশ্যই হলো। রোহিতকে, রাহুলকে ঘিরে যে একটা অপয়া, একটা বিশেষণ লেগেই থাকতো, সেটা কোথাও গিয়ে শেষ হলো, এবং এটা একটা খুব হ্যাপি এন্ডিং হলো একজন ট্র্যাজিক ক্রিকেটারের জীবনে, যিনি এত কিছু করেও ইংল্যান্ডের সিরিজ জিতেছেন, ওয়ানডে টানা জিতেছেন, ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জিতেছেন, তারপরও তাকে ক্যাপ্টেন হিসেবে একটা কুলিন পংক্তিতে ধরা হয় না। যে সৌরভ, ধোনি এরা যে জায়গায়, কি রোহিত শর্মা সেই জায়গায় তিনি নেই। কিন্তু রাহুল দ্রাবিড় তিনিও তো যথেষ্ট ভালো ক্যাপ্টেন্সি করেছেন, রেকর্ড যথেষ্ট ভালো। কাজেই এটা তার একটা ঐতিহাসিক কারেকশন হয়েছিল সেই রাত্রিরে, বার্বাডোসের রাত্রিরে। এবং শুনছিলাম আমি যে রোহিত শর্মার সঙ্গে তার এত ভালো সম্পর্ক হয়ে গেছে যে রোহিতের কাছে এখনও রাহুলের চলে যাওয়াটা প্রায় আত্মীয় বিয়োগের মতো। এবং ভারতীয় ক্রিকেটের যে কটা ভালো ক্যাপ্টেন কোচ রিলেশনশিপ হয়েছে, এটা তার মধ্যে অবশ্যই একটা। একেবারেই রাহুল দ্রাবিড়কে নিয়ে দর্শকদের প্রশ্ন রয়েছে। আজকে অনেকেই বলছিলেন যে এই প্রশ্নটা গৌতম দাকে করতে। রাহুল দ্রাবিড়ের কেরিয়ার মানে প্রথম থেকে যদি দেখি, 96 ওয়ার্ল্ড কাপে তার সিলেকশন হয়নি, এবং তারপর ঘরোয়া ক্রিকেটের দুরন্ত পারফরমেন্স করে সেই লর্ডসে কামব্যাক, তারপর 90s-এর শেষের দিকে ওয়ানডে ক্রিকেট থেকে তাকে বাদ দিয়ে দেওয়া তার স্লো ব্যাটিংয়ের জন্য, তারপর আবার সৌরভের টিম ইন্ডিয়া উইকেট কিপার হিসেবে কামব্যাক, তারপর ক্যাপ্টেন্সিতেও যথেষ্ট সাফল্য, কিন্তু সেই পর্যায়ে তাকে রাখা হয়নি। আর অবশ্যই কিছু কারণ রয়েছে। তবে আবারও কোচ হিসেবে সেই মানে কর্ণ থেকে অর্জুনে উন্নীত হওয়া, রাহুল দ্রাবিড়কে নিয়ে কি বায়োপিক হতে পারে না? অবশ্যই। এবং একটা লোক, তোমায় পাকিস্তানে তুমি 2-1 জিতেছো সৌরভের ক্যাপ্টেন্সি, 270 রান রাহুল দ্রাবিড় করে গেছে। আজকে তুমি জিতেছো অ্যাডিলেডে, আবার রাহুল দ্রাবিড় ডাবল 100, কলকাতায় রাহুল দ্রাবিড় সেঞ্চুরি, ইংল্যান্ডে লাস্ট সিরিজে ভারত 0-4 হেরেছে, রাহুল দ্রাবিড় 4টে 100। প্রত্যেকটা জায়গায় একটা লোক, স্পেশালি বিদেশের মাঠে ভালো ক্রিকেট খেলে গেছে, এবং সেই সময় প্রাপ্যটা পায়নি, কারণ এত বড় বড় প্লেয়ার কাছে ছিলেন। টেন্ডুলকারের ব্রিলিয়েন্স, ব্যাটিং ব্রিলিয়েন্স, গাঙ্গুলির ক্যাপ্টেন্সি ব্রিলিয়েন্স, ভিভিএস লক্ষ্মণের আর্টিস্ট্রি, অনিল কুম্বলের উইকেট নেওয়া, তার পাশে এবং সেহবাগের ওই ঝোড়ো ব্যাটিংয়ের পাশে কোথাও চাপা পড়ে গিয়েছিলেন। কিন্তু রাহুল দ্রাবিড় অনেকটা, আমি বলবো যে সেই চুনি পিকে বলরাম যখন খেলছেন তখন বলা হতো যে চুনি হচ্ছে গ্ল্যামার বয়, বাড়ির সবচেয়ে সাহসী ছেলে হচ্ছে পিকে, আর বলরামকে সেই বাড়ির কাজের লোক, যে বাড়িতে আছে বোঝাই যায় না, কিন্তু সে যদি একদিন ছুটি নেয় পুরো বাড়ি অচল হয়ে যায়। রাহুল দ্রাবিড় হচ্ছেন ভারতীয় ক্রিকেটের সেই বলরাম, তুলসী দাস বলরাম। একেবারে ভারতীয় ক্রিকেটের তুলসী দাস বলরাম, এর থেকে ভালো ব্যাখ্যা কি হতে পারে? এবং
কমপ্লিট টিম ম্যান রাহুল শরদ দ্রাবিড়। এর পরের প্রসঙ্গে যাকে নিয়ে কথা বলবো তিনিও কিন্তু ট্রেন্ডিং এই মুহূর্তে, জয় শাহ। জয় শাহকে নিয়ে কথা বলছি এই কারণেই, কারণ ইতিমধ্যেই আমরা অনেকেই জানি যে আইসিসি চেয়ারম্যান হতে পারেন জয় শাহ, এবং প্রশ্ন এখানে এটাই যে জয় শাহ যদি আইসিসি চেয়ারম্যান হন তাহলে বিসিসিআই সেক্রেটারি কে হবেন? অনেকগুলো নাম ভাসছে। গৌতম দা, আপনার কাছে কি খবর? দেখো, জয় শাহকে 27শে অগস্টের মধ্যে নমিনেশন দিতে হবে, ডিসেম্বর 1-এ এই পদে বসবেন তিনি যদি রাজি হন। এবার জয় শাহর সিদ্ধান্ত আমার ধারণা তার একার সিদ্ধান্ত নয়। জয় শাহ আইসিসিতে যাবেন কি যাবেন না নিশ্চয়ই তার বাবার একটা বক্তব্য থাকবে। যদি দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য থাকে আমি আশ্চর্য হব না। এক্ষুনি বললেই বিজেপির লোকরা বলবেন যে এটা একদম বাজে কথা, কিন্তু আমার ধারণা সেখানেও একটা বক্তব্য থাকবে। জয় শাহ যখন দরজা খুলে গেছে, আমার ধারণা আইসিসি চেয়ারম্যান হতে তিনি উৎসাহী। এই দরজা খোলার সংকেত যখন পেয়ে গেছেন তিনি হয়তো হয়ে যাবেন। এবার এতগুলো নাম ভাসছে যে বলা খুব ডিফিকাল্ট। একজন রাজীব শুক্লা, যিনি ভাইস প্রেসিডেন্ট, বহু বছর ধরে বোর্ডের সঙ্গে আছেন, কোনো প্রাপ্য পাননি। রাজীব শুক্লার বোধহয় 1 বছর বাকি আছে। একটা হতে পারে যে রাজীব শুক্লাকে 1 বছরের জন্য দেওয়া হলো যে তুমি ভারতীয় ক্রিকেটের এত সেবা করেছো বিভিন্ন সময়, তুমি 1 বছর সেক্রেটারি হয়ে যাও। বাট আমার মনে হয় এটা আনলাইকলি, বা কারণ কংগ্রেসের তিনি রাজ্যসভায় এমপি, তাকেই সেক্রেটারি পদ দেওয়ার মতো চূড়ান্ত বিশ্বাস কি করা হবে আমি শিওর নই। বরঞ্চ তাকে এই যে ভাইস প্রেসিডেন্ট করে রাখা হয়েছে সেটা একটা গ্লোরিফাইড রাবার স্ট্যাম্পের পজিশন, কোনো পাওয়ার নেই, জাস্ট অলংকার, সেটাই হয়তো তাকে দেওয়া হবে। তাহলে কে হতে পারেন? রোহন জেটলি হতে পারতেন, ডিডিসিএ প্রেসিডেন্ট। কিন্তু রোহন জেটলি একটা ছোট কেলেঙ্কারিতে তাকে নিয়ে বারবার লেখালেখি হয়েছে। এবার যদি এমন কাউকে বোর্ড সেক্রেটারি করা হয়, তার এগেনস্টে প্রেস বলার সুযোগ পেয়ে যায়, সোশ্যাল মিডিয়া বলার সুযোগ পেয়ে যায়, সেই ঝুঁকি কি বোর্ড নেবে? আরেকজন হতে পারেন, তিনি হচ্ছেন আশিস সেলার, যিনি মহারাষ্ট্র ক্রিকেট ওখানে চালান, পশ্চিম ভারতের ক্রিকেট, খুব ইম্পর্টেন্ট নাম। আরেকজনের নাম আমি শুনলাম একটু অপ্রত্যাশিত লাগলো, সেটা হচ্ছে রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ সিং। পঙ্কজ সিং উনি উত্তরপ্রদেশে বিজেপির জেনারেল সেক্রেটারি। পঙ্কজ সিং আইওএর সঙ্গে কাজকর্ম করেন, এরম হতে পারে, তাকে আনানো যেতে পারে। কলকাতায় অভিষেক ডালমিয়ার নাম শোনা যাচ্ছে, দেবজিৎ সাইকিয়া যিনি জয়েন্ট সেক্রেটারি তার নাম শোনা যাচ্ছে। কিন্তু এদের পক্ষে এতটা ডিঙিয়ে করা মুশকিল হবে। আমার ধারণা এমন কেউ হবেন যিনি বিজেপির যাকে কি বলবো, ক্রিকেট ভারতবর্ষের শুধু 1 নম্বর খেলা নয়, ক্রিকেট বোধহয় কেন্দ্রীয় খেলা। এটা কেন্দ্রীয় সরকারেরই একটা দপ্তর, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ডাইরেক্ট অনুমোদন ছাড়া বোর্ড সেক্রেটারি হওয়া এখন দিবা স্বপ্ন। প্রেসিডেন্ট হয়তো কাউকে রেখে দেওয়া হবে অর্নামেন্টাল, আজকে রজার বিনি, কালকে কিরমানি, পরশুদিন সন্দীপ পাটিল, ওটা ঠিক আছে। মেন যিনি চালাবেন সিইওর পজিশনটা, এটা যারা ক্ষমতাসীন সরকার তারা এটা ছাড়বে না। কংগ্রেসি সরকার এতটা কিন্তু সেই সময়ে এতটা ইন্টারফারেন্স ছিল না। হ্যাঁ, কংগ্রেসের পছন্দের লোককে করলেই হতো, কিন্তু এখানে অনেক বেশি কন্ট্রোল। সময় বদলে গেছে, হয়তো এরকমই কোনো অনুগত কাউকে আমরা হয়তো বোর্ড সেক্রেটারি হতে দেখবো, যিনি অবভিয়াসলি যাকে কম্পিটেন্টও হতে হবে। একেবারেই। আর এটাই দেখার যে অনেকগুলো দিক দেখার এখানে, যে আদৌ জয় শাহ আইসিসি প্রধান হন কিনা, এবং তারপরে কি কি ডেভেলপমেন্ট হয়, এবং যে নামগুলো অলরেডি গৌতমদা বললেন সেই নামের দিকেও কিন্তু চোখ থাকবে। একটা নাম আরও উঠছে, জানি না এটাও হাওয়ায় উঠছে কিনা, অরুণ ধুমাল, যিনি আইপিএল চেয়ারম্যান, তার নাম অরুণ ধুমালের নামও উঠছে। কিন্তু অরুণ ধুমালকে হয়তো তিনি আইপিএল দেখেন, তাকে আনা হবে কিনা সেটা বলা ডিফিকাল্ট। আমার মনে হয় আমরা যে নামগুলো নিয়ে আলোচনা করলাম সেই নামগুলোর সম্ভাবনা বেশি। তবে অবশ্যই একটা জিনিস থাকবে যে তোমার প্রশাসনটা চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, সেদিক দিয়ে অরুণ ধওয়ালের একটা নম্বর রয়েছে। কিন্তু আমার এখনও কোথাও মনে হয় যে অন্য নামগুলো বোধহয় এই মুহূর্তে অন্তত রেসে এগিয়ে আছে একেবারেই। এবং একটি সোর্স বলছে আশিস সেলারের নামটা কিন্তু খুব জোরালোভাবে উঠছে। এখন দেখা যাক, অনেক কিছু হতে পারে, তবে সোর্স মারফত এই খবরটা কিন্তু পাওয়া যাচ্ছে। এরপর একদম শেষ ল্যাপে চলে এসেছি স্টেডিয়াম বুলেটিনের। আজকে স্পেশাল ডে, দিস ডে দ্যাট ইয়ার, এবং স্পেশাল ডে এতটাই যে 1971 সালের আজকের দিনেই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতেছিল। অনেক ইতিহাস এই ম্যাচকে ঘিরে। বেলা নামক এক হাতিকে নিয়ে আসা হয়েছিল, গণেশ চতুর্থীর দিন ছিল, এবং সেই লাস্ট উইকেট পার্টনারশিপ ফারুক ইঞ্জিয়ার এবং আবিদ আলী। আমি কিছু বলবো না, গৌতম দা কি বলবেন? লাস্ট উইকেট নয়, বোধহয় 6 বা 7 উইকেট।
কারণ ভারত বোধহয় 4 উইকেটে ম্যাচটা জিতেছিল। 4 উইকেটে জিতেছে। আমি পরে রে লিংবার্ডকে জিজ্ঞেস করেছিলাম, রে লিংবার্ড যিনি ক্যাপ্টেন ছিলেন ইংল্যান্ডের, উনি বলেছিলেন দে ওয়ার ভেরি লাকি, সিরিজের ফল হওয়া উচিত ছিল 2-1, যেটা শুনে অজিত ওয়াদেকার বলেছিলেন যে কত বছর আগে হারিয়েছিলাম ব্যাটা এখনও জ্বলছে। আর ওই উইনিং স্ট্রোক মেরেছিলেন আবিদ আলী। আনফর্চুনেটলি আবিদ আলী 53 বছর আগেকার কথা, ভারতীয় ক্রিকেটে প্রায় বিস্মৃত প্রায়। আমরা যখন বড় হচ্ছি আবিদ আলী একজন ভারতীয় ক্রিকেটে খুব ওজনদার ক্রিকেটার ছিলেন। সবচেয়ে টানতো যেটা তার ফিটনেস, একনাথ সোলকারের মতোই ফিটনেস ছিল, ভালো ক্যাচিং করতেন, খুব ইউটিলিটি প্লেয়ার ছিলেন। কিন্তু তাকে ভারতীয় ক্রিকেট ভুলে গেছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, ওয়েস্ট কোস্টে থাকেন, দারিদ্র্যের সঙ্গে এখনও লড়াই করছেন এবং তাকিয়ে থাকেন ইন্টারনেটের দিকে যে কবে ভারতীয় বোর্ড আবার পেনশন বাড়াবে, কবে তিনি একটু সুদিন দেখবেন। আমার বারবার মনে হয় যে 71-এ আজকে যে জয়ের দিনটা, আমরা 83 সেলিব্রেট করি, আমরা 71 সেলিব্রেট করতে যেন ভুলে যাই। আমি জানি না কেন 71 সেলিব্রেট করা হয় না। 83 কিন্তু 71 না হলে 83 ঘটে না, এটা কপিল দেব নিজে বারবার স্বীকার করেছেন। 1971-ই ভারতীয় ক্রিকেটের রাজদরবার খুলে যায়। জেতার পর ভারতীয় ড্রেসিং রুমে জাহির আব্বাস এসেছিলেন অভিনন্দন জানাতে, তিনি ওখানে বসে খেলা দেখছিলেন। আজকালকার দিনে ভাবাই যায় না যে ভারত জিতলো, এলেন জাহির আব্বাস, তখনকার পাকিস্তান ক্রিকেটের গ্ল্যামার বয়। কিন্তু তারা বলেছিলেন যে আজকে আমরা ইংল্যান্ডের বুকে এশীয় জয়ের পতাকা উড়েছে, সেখানে কি ভারত কি পাকিস্তান দুজনেরই সেটাকে সেলিব্রেট করা উচিত। এবং আবার বলছি যে ওই জয়টা সামহাও সেলিব্রেট করা হয়নি, ওই জয়টা মনে রাখা হয়নি, কিন্তু ভারতীয় ক্রিকেটের সবচেয়ে স্মরণীয় রাজদরবার ওই দিনে খোলে একেবারে। এবং যিনি এই রাজদরবারটা খোলেন, অন্যতম নায়ক চন্দ্রশেখরকে নিয়ে তো কিছু একটা বলতেই হবে। চন্দ্রশেখর বহু বছর বাদে ওভালে এসেছিলেন একদিন, আমেরিকা থেকে ফেরত আসেন। তখন দ্বাররক্ষীরা তাকে প্রথম আটকায় ওভালে, তুমি জানো ওভালে দুম করে ঢোকা যায় না, বলে যে তিনি এবং তার বন্ধু। তো তখন তারা বলেন যে আমি একটু ভেতরে যাব। ভেতরে যান, ঘুরে 10 মিনিটের মধ্যে চলে আসেন। তখন ওই যে দ্বাররক্ষী সিকিউরিটি গার্ড সে বলে যে হয়ে গেল এত তাড়াতাড়ি? বলেন যে হ্যাঁ হয়ে গেল। আমার কাছে দারুণ লেগেছিল, প্রায় একটা উপন্যাসের মতো, যে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সেই মাঠটাতে আবার ফেরত এলো, ঘুরলো, ভক্সল এন্ড যে প্রান্ত থেকে বল করেছিলেন সেই প্রান্তগুলো দেখে একটু রিলিফ করলো নিজের বোলিংটা, সেই দিনটা আবার ফিরে চলে গেল। কেউ জানতেও পারলো না, দ্বাররক্ষী জানতেও পারলো না যে এই লোকটা কে, এ কেন এসেছিল, এ যে নিজের সোনার ইতিহাসটা আবার ফিরে দেখতে এসেছিল এবং চট করে দেখে আর বেশি দাঁড়ালো না, স্মৃতিকে প্রলম্বিত করলো না, কারণ জীবন তো এগিয়ে গেছে, আবার ফিরে গেল এগিয়ে যাওয়া জীবনে। পুরনো সেই জমানার দু একটা আনন্দস্রোত নিজের মধ্যে আবার উদ্বেলিত করে। আমার কাছে জাস্ট এই অংশটাই একটা সিনেমা হতে পারে। একেবারেই একদম সিনেমা। মানে আমি নিজেও শিহরিত হচ্ছি। চন্দ্রশেখর 6টি উইকেট নিয়েছিলেন, আর 71-এর সেই পরন্ত বিকেল কোথাও যেন কলকাতা টিভি স্টুডিও তো এই মুহূর্তে জীবন্ত। অনেক ধন্যবাদ গৌতম দা এতটা সময় দেওয়ার জন্য। আর অবশ্যই দেখতেই পাচ্ছেন যে কীরকম স্টোরি বা কি নস্টালজিয়া ধরা পড়ে স্টেডিয়াম। বর্ষার দিনে ভূতের গল্প, ক্রিকেটের গল্প, একেবারে কলকাতা জলে ভেসে যাচ্ছে, কিন্তু ক্রিকেটের গল্প থামবে কেন? একেবারে। আর ক্রিকেটের গল্পের জন্য অবশ্যই আসতে হবে স্টেডিয়াম বুলেটিনে। স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য অবশ্যই লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে, এবং একই সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার দেবিহান্ত রয়েছে, সেখানেও উকি মারতে ভুলবেন না। আজকে বাড়িতে মেনু কি? খিচুড়ি বলছি আপনাকে। ধন্যবাদ।